আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন তীব্র হচ্ছে, তার সঙ্গে আরো কিছু তথ্য বা বক্তব্য যেভাবে বলি না কেন পাওয়া গেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে দুটি প্রশ্ন। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান এবং এই বক্তব্যগুলো তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সরকার কেন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, নাকি শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কেবলই তার স্টান্টবাজি? আর সরকার যদি বিশ্বাস করেই থাকেন যে শেখ হাসিনা ফিরবেন, তাহলে কি এই কারণে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না যে সামনে কোনো বিপদ আজ করতে পারছে সরকার? যদি সরকার বিপদ আজ করতে পারে সত্যি সত্যি, তার পিছনের কারণগুলো কি সে বিষয়েও একটু কথা বলবো। তার আগে একটু বলে নেই যে নতুন কি কি জানা যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে যারা আওয়ামী লীগের নেতারা যারা নিয়মিত বৈঠক করেন, তাদের কেউ কেউ, এমনকি তার সঙ্গে যারা দেখা করেছেন এর মধ্যে, তাদের কেউ কেউ বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমকে জানাচ্ছেন যে শেখ হাসিনা সত্যি দেশে ফিরে আসতে চান, তিনি বিচারের মুখোমুখি হতে চান এবং এর জন্য নেতা কর্মীদের প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তিনি টাইমস অব বাংলাদেশকে বলছেন যে শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন, বাংলাদেশেও বীর দর্পে ফিরবেন। শেখ হাসিনা স্টান্টবাজি করছেন কিনা, এর সাথে বাস্তবতা কতটুকু, এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলছেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনা দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি শেখ হাসিনার সঙ্গে নাকি এরই মধ্যে ইউরোপ আওয়ামী লীগের কোনো কোনো নেতা সাক্ষাৎ করেছেন, তারাও জানিয়েছেন শেখ হাসিনার এমন মনোভাবের কথা এবং তারা এই কথাও বলেছেন যে আগামী 15ই আগস্টের আগে তিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চাইবেন। যদি সত্যিই তা হয়ে থাকে, নিশ্চয়ই যা শোনা যাচ্ছে তার গুরুত্ব রয়েছে। আমরা এও জানতে পেরেছি যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারতে তার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও মোটামুটি সাক্ষাৎ করছেন। মাঝে তো আমরা জানতাম যে তার সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছে না। তৃণমূল নেতা কর্মীদের বড় অংশ দেশে মামলা, গ্রেপ্তার আতঙ্কে এবং আর্থিক সংকটে মানবত জীবনযাপন করছেন। শেখ হাসিনা নাকি মনে করছেন এই অবস্থায় তিনি দেশে অবশ্যই তাকে দেশে ফিরতে হবে এবং দলীয় নেতা কর্মীদের এমন বিপদের মধ্যে রেখে তিনি আর ভারতে অবস্থান করতে চান না। তবে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক তাদের সম্বন্ধে মন্তব্য করতে চায় না। তাদের কেউ কেউ বলছেন যে যা শোনা যাচ্ছে এটি আসলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। আসলে কি তাই? যে কথা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না অথবা এখনো পর্যন্ত চুপ। গত বৃহস্পতিবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বা সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যে আমরা তো তাকে শেখ হাসিনাকে ফেরত চাই, আইনিভাবে চাই, ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা চাই তিনি মামলা ফেস করুক। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যেহেতু নিজে থেকেই ফেরত আসতে চাইছেন, তাহলে সরকার কেন কোনো ধরনের কোনো বক্তব্য দিবে না? কেন ভারতের আশায় বসে থাকবে? যেহেতু শেখ হাসিনা বলেছেন বা তার বরাত দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছেন যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন 15 আগস্টের আগে, তাহলে সরকার তো একটু লুফে নেওয়া উচিত। তিনি স্টান্টবাজি যদি করেনও সেক্ষেত্রেও লুফে নেওয়া উচিত। যদি তিনি সত্যি সত্যি মন্তব্য করে থাকেন এবং যদি আমরা ধরে নিতে চাই যে সরকার সত্যি সত্যি ইন্টারেস্টেড, অবশ্যই আগ্রহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে, তাহলে সব দিক থেকেই সরকারের তো বিষয়টি লুফে নেওয়া উচিত এবং তারা বলবে যে আমরা সব ধরনের প্রস্তুতি আমরাও নিচ্ছি,
আমরা খুব দ্রুত গতিতে অবশ্যই এই কথা হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশনকে বলবো যে যেন দ্রুত গতিতে তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হয় যদি তিনি আবেদন করে থাকেন। এখন যুক্তির খাতে বা তর্কের খাতিরে কেউ প্রশ্ন করতেই পারেন যে সরকার কেন আগ বাড়িয়ে এ ধরনের মন্তব্য করতে চাইবে। এই ধরনের প্রশ্নের উত্তরে আমি যেটি বলতে চাই যে কোন সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কি বলতে চান, তার জন্য তো সরকারের বসে থাকার দরকার নেই। এই জন্য যে বিপদটা আসলে কোথায় একটু খেয়াল করে দেখুন। ডক্টর ইউনূস সরকারের সময় শুরু থেকে একবার নয়, দুবার নয়, আমি অসংখ্যবার বলে এসেছি ডক্টর ইউনূস সরকারই শেখ হাসিনাকে ফেরাবে না, ফেরাতে চাইবে না। যা কিছু বলা হচ্ছে করা হচ্ছে এগুলো কেবল নাটকের অংশ। তার কারণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে সরকারের জন্য বিপদ। তাতে করে তিনি দেশে অবস্থান করলে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে চাঙ্গা হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ঠিক একইভাবে এই সরকারের সময়ও আমি এই ধরনের মন্তব্য করতে চাই যে বর্তমান সরকারও সম্ভবত শেখ হাসিনা ফিরে আসুক এটা চায় না। যা কিছু বলা হচ্ছে এটি কেবলমাত্র তাদের অবস্থানের জায়গা থেকে বলা হচ্ছে, না বলে কোনো উপায় নেই তাই বলা হচ্ছে। এখন আওয়ামী লীগ নেতারা যদি বলছেন যে শেখ হাসিনা কেন এই মুহূর্তে দেশে ফিরে আসতে চাইছেন, এর আগে তো এই ধরনের কোনো মন্তব্য করেননি, তাদের বক্তব্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন ছিল সেক্ষেত্রে শেখ হাসিনা দেশে ফিরে এলে তার জীবনহানির শঙ্কা ছিল, এই কারণেই তো তাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু একটি নির্বাচিত সরকার, অন্তত তিনি দেশে ফিরে এলে তার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তিনি মামলা ফেস করবেন। পাশাপাশি বর্তমান সরকার এর মধ্যে গত 3 মাসে যেসব বিতর্কিত কর্মকাণ্ডের সৃষ্টি করেছে সেই সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করে জনমনের মানসিকতা বা মনোভাব আওয়ামী লীগের পক্ষে নেওয়া সম্ভব হবে। আওয়ামী লীগ আরো বেশি চাঙ্গা হয়ে উঠবে। একেবারে খারাপ মন্তব্য তাদের নয়। এখন শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে তাকে কোন ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে অথবা কোন ধরনের পদক্ষেপ মোকাবেলা করে তাকে বাংলাদেশে থাকতে হবে? নিশ্চয়ই তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি এলেই কি সাথে সাথে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে? নিশ্চয়ই না। সম্ভবত যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলা আত্মসমর্পণ করতে হবে। এরই মধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিবে। কিন্তু আমরা গত 3 দিন বা 4 দিন আগে শুনলাম আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান মন্তব্য করছেন শেখ হাসিনা ফিরে এলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে, কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিছু ঘটবে না এবং অবশ্যই তিনি আপিলের সুযোগ পাবেন। অন্তত এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে আমরা এটুকু বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশে ফিরে আসার বিষয়ে যা কিছু শোনা যাচ্ছে সে সম্পর্কে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য সরাসরি না করলেও তাদের মধ্যে একটা নড়াচড়া ঠিকই শুরু হয়ে গেছে। বাদবাকিটা নিশ্চয়ই আমরা অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবো আসলে কি ঘটতে যাচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ আলোচনা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা ভারতে জারি হয়েছে আইনটা। সেই আইনের যে রুলস, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করে একজন তার নাম দেশের নাগরিক হিসেবে তুলতে পারেন, সেই ব্যাপারটা নিয়ে যে রুলস জারি হয়েছিল 2024 সালের শেষ দিকে। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি না, এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে
অমুসলিম নাগরিক যারা এদেশে এসছে, ভারতে এসে আশ্রয় নিয়েছে, তাদের এদেশের নাগরিক হওয়ার যে সুযোগ সেটা দেয়া হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এবং এই আইনে কাট অফ ডেট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বলা আছে। কিন্তু প্রত্যেকটা আইন, এই আইনটা কার্যকর করতে গেলে যে রুলস, যে নিয়মাবলীর মধ্যে দিয়ে কার্যকর করা হয়, সেইটা চালু হয়েছে কিন্তু অনেকটা পরে, 2019-এর প্রায় 5 বছর পরে 2024-এ এটা হয়েছে। আজ এই রুলসের মধ্যে এমন দুটো বিষয় আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, যা নিয়ে প্রচুর বিভ্রান্তি এবং কৌতূহল রয়েছে। বিষয়টি হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের সাম্প্রতিক নিয়মাবলী। এর মধ্যে দুটি বিষয়। প্রথমত, কেন আবেদনকারীদের আগের দেশের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে সাম্প্রতিক নির্দেশে, এবং দ্বিতীয়ত, ধর্মীয় পরিচয় প্রমাণের ক্ষেত্রে স্থানীয় পুরোহিত, মানে যারা ভারতে এসে যে অঞ্চলে যারা থাকেন সেখানকার পুরোহিত বা ধর্মীয় প্রতিষ্ঠানের একটা শংসাপত্র, তাদের একটা সার্টিফিকেটটা কোন মর্মে যে ইনি মুসলিম নন সেটা নয়, সেখানে বলা আছে ইনি অমুসলিম, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এগুলো হতে পারেন, সেই বিষয়ে একটি সার্টিফিকেট দিতে বলা হয়েছে। মানে যদি কোনো খ্রিস্টান আসেন তাহলে তাকে সার্টিফিকেট দিতে হবে। কাদের? তাকে দিতে হবে যে সেখানকার ধর্মীয় প্রতিষ্ঠান, পুরোহিত মানে চার্চের কিংবা খ্রিস্টানদের খ্রিস্টীয় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক তেমনিভাবে বৌদ্ধদের ক্ষেত্রে আছে, পার্সিদের ক্ষেত্রে আছে, জৈনদের ক্ষেত্রে আছে। আর হিন্দুদের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন, পুরোহিত বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে। এই দুটো বিষয় কেন নতুন করে চালু করা হলো সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। তাহলে প্রথম পর্বে আমরা আসি পাসপোর্ট সারেন্ডার। মানে কেউ যদি ধরুন বাংলাদেশ থেকে ভারতে এসছেন, তার বাংলাদেশের একটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা সেটা আসবার সময় তিনি নিয়ে চলে এসছেন, সেই পাসপোর্টটা তিনি সারেন্ডার করেননি, তিনি দেননি, ভারতেও দেওয়ার এতদিন কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এখন বলা হচ্ছে এই পাসপোর্টটা সারেন্ডার করতে হবে, সেই কথাটা বলা হচ্ছে। কেন? আমরা সবাই জানি ভারতের নাগরিকত্ব আইন অত্যন্ত সুস্পষ্ট। আমাদের সংবিধানে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপের কোনো জায়গা নেই। ভারত কেবল একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, সেই নীতিতে বিশ্বাসী। এতদিন দেখা গেছে, কিন্তু বাস্তবে কি হয়েছে? দেশের কাছে, ভারতের সরকারের কাছে এমন বহু অভিযোগ এসছে, এবং এটা দেখা গেছে অনেকে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও গোপনে আগের দেশের পাসপোর্ট তারা ব্যবহার করছেন। অর্থাৎ ভারতের পাসপোর্ট নিয়ে তারা হয়তো বাংলাদেশে গেলেন, এইবার বাংলাদেশ থেকে আবার বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তারা চলে গেলেন অন্য কোনো দেশে। এইবার সেখানে যাওয়ার পরে তার পরিচয় কিন্তু সে দেশে হলো যে তিনি বাংলাদেশের পাসপোর্টধারী, অথচ তার কাছে আবার ইন্ডিয়ান পাসপোর্ট আছে। অনেকে নানা রকম অপরাধ করে ভারত থেকে ভারতে অপরাধ করেছে, ভারতীয় পাসপোর্ট হয়তো ব্লক করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গেলেন এবং সেখান থেকে আবার বিদেশে চলে গেলেন। মানে একটা অপরাধ প্রবৃত্তির একটা ব্যাপার সেখানে থাকে। আপনি হয়তো শুনে থাকবেন বা অনেকেই অভিযোগ করেন যে এমন অনেক ব্যক্তি বাংলাদেশ থেকে এখানে ভারতে এসছেন যারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও
বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট দুটোই রেখে দিয়েছেন। এর ফলে তারা একদিকে ভারতের নাগরিক হিসেবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আবার অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য বা যাতায়াত করছেন। এটি কেবল আইনত ভুল নয়, এটি ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রেও একটি বড় প্রশ্ন চিহ্ন। সব থেকে বড় যে ব্যাপারটা, একটা অপরাধ প্রবৃত্তি বা অপরাধিক কাজকর্ম করবার একটা সুযোগ, কিন্তু এইভাবে দ্বৈত নাগরিকত্ব বা দুটো পাসপোর্ট রেখে দেওয়ার ফলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছেও। সরকার যে নতুন নিয়মটি এনেছে, অর্থাৎ পাসপোর্ট সারেন্ডার করা বাধ্যতামূলক, তার মূল কারণ হলো আইনি স্বচ্ছতা। আবেদনকারী যখন ভারতের নাগরিকত্ব পাচ্ছেন তখন তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি আগের দেশের সাথে আইনি সম্পর্ক ছিন্ন করছেন। পাসপোর্ট সারেন্ডার মানেই হলো এই দেশের প্রতি আনুগত্য, তার আগের দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা। এখন থেকে তার পরিচয়, তার আনুগত্য সবকিছু হলো তিনি ভারতীয়, ভারতের প্রতি তার আনুগত্য। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে ফাঁক ফোকর বন্ধ করা। যারা দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন তাদের জন্য এই নিয়মটি একটি বড় বাধা। আমি জানি আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা দুটো পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছেন। তারা ভারতে আসছেন, ভারতের পাসপোর্ট ব্যবহার করে এখানে চলে আসছেন, আবার দেখা যাচ্ছে তারা বাংলাদেশে চলে যাচ্ছেন, বাংলাদেশে গিয়ে আবার তারা সেখান থেকে অন্য দেশে যাচ্ছেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে। তো পাসপোর্ট জমা না দিলে বা বাতিল না করলে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না, এখন থেকে এটা পরিষ্কার বলা আছে। আর এখন মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় চলে গেছে যে একজন তার যদি কোনো দেশের কোনো জায়গার তার পুরো ঠিকুজি কোষ্ঠী সবকিছু বার করে দিতে এই এআই এর মাধ্যমে বার করা যাবে। সুতরাং যারা সারেন্ডার করেননি বাংলাদেশের পাসপোর্ট বা পাকিস্তানের পাসপোর্ট বা আফগানিস্তানের পাসপোর্ট, তারা ভারতের নাগরিক যদি হওয়ার সময় তাদেরকে কিন্তু ভারতের ওই দপ্তরের কাছে তার পুরনো দেশের পাসপোর্টটা জমা করতে হবে। সুতরাং এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ভারতের নাগরিকত্ব আইন 1955 মূল কাঠামোর কঠোর বাস্তবায়ন। এইবার দ্বিতীয় পর্বে আলোচনায় যাই। ধর্মীয় শংসাপত্র কেন পুরোহিতের, এর জন্য পুরোহিত বা ধর্মীয় সংস্থানের তাদের সার্টিফিকেটের কেন প্রয়োজন? এই দেখুন, ধর্মীয় পরিচয় প্রমাণের শংসাপত্র কেন দরকার? কেন সরকার স্থানীয় পুরোহিত বা চার্চ বা অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এই দায়িত্ব দিল? কেন? তার কারণ আমরা জানি সিএএ এর অধীনে যারা আবেদন করছেন তারা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে দেশান্তরী হয়েছেন। তাদের অনেকের কাছে পাসপোর্ট বা সরকারি নথিপত্র নেই, কারো কারো কাছে কোনো জন্ম নিবন্ধন পর্যন্ত নেই, কারো কারো স্কুল সার্টিফিকেট নেই। এই বিশাল জনসমষ্টির কাছে সরকারি প্রমাণ চাওয়াটা অনেক ক্ষেত্রে অবাস্তব হয়ে যায়। তাহলে উপায় কি? সরকার এখানে একটি সোশিওলজিক্যাল বা সামাজিক সমাধানের পথ বেছে নিয়েছে। স্থানীয় পর্যায়ের পরিচিতি বা রেপুটেড প্রতিষ্ঠানগুলো, যেহেতু যেখানে সে থাকেন তিনি, ও যারা বাংলাদেশ থেকে কিংবা অন্য দেশ থেকে এসছেন, অন্য 3টি দেশ থেকে, এই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে যারা চেনেন তাদের শংসাপত্রকে প্রমাণ হিসেবে মানা হচ্ছে। এখন প্রশ্ন হলো, পুরোহিত বা ধর্মীয় নেতা এটা কিভাবে বিচার করবেন? অনেকের মনেই প্রশ্ন জাগে, পুরোহিত বা ধর্মীয় নেতা কি কোনো জাদুকর? তিনি কিভাবে বুঝবেন আবেদনকারী হিন্দু নাকি অন্য ধর্মের? এখানে বিষয়টি ধর্মতত্ত্বের ধর্মতত্ত্বের দিকে যার যেমন তার পরিচিতি, তেমনি সামাজিক পরিচিতি।
একজন পুরোহিত বা ধর্মীয় নেতা যখন শংসাপত্র দেন, তিনি কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করেন। 1 নম্বর, সামাজিক আচার আচরণ। ওই আবেদনকারী ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কোন ধরনের আচার অনুষ্ঠান, পূজা পার্বণ পালন করেন, তিনি কি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন, তার পারিবারিক রীতিনীতি কেমন। এই বিষয়গুলো ওই এলাকার মানুষের কাছে কিন্তু গোপন থাকে না। দীর্ঘমেয়াদী মেলামেশা সেটা বোঝা যায়। স্থানীয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ওই ব্যক্তি নিয়মিত যাতায়াত করেন কিনা, বা পুরোহিত বা ওই প্রতিষ্ঠানের সাথে তার দীর্ঘদিনের পরিচয় আছে কিনা সেটা দেখা যায়। তৃতীয়ত, একটা ঐতিহাসিক পটভূমি থাকে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক সময় তাদের নথিতে বা ব্যক্তিগত স্মৃতিতে রেকর্ড রাখে যে ওই পরিবারটি কখন এসেছে এবং তারা কোন সম্প্রদায়ের অংশ হিসেবে সমাজের সঙ্গে মিশেছে। পুরোহিত এখানে কোনো সরকারি গোয়েন্দা নন, বরং তিনি একজন সাক্ষী হিসেবেই এই কাজটা করছেন। তিনি সাক্ষ্য দান করছেন। তিনি স্থানীয় সমাজের একজন নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করছেন। অর্থাৎ এটি একটি প্রথাগত পদ্ধতির আধুনিক আইনি বৈধতা প্রদান করে মাত্র। কিন্তু এখানেও একটা সংশয় এসেছে। সংশয়টা হচ্ছে এই যে, অন্তত আমি বাংলাদেশের কথা বলি, এটা তো অন্য দেশও আছে, পাকিস্তানে আছে অতি অল্প পরিমাণে, আফগানিস্তানে সেখানে আরো অল্প পরিমাণে আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই সম্ভাবনাটা ভীষণ বেশি। ওখানকার বহু মুসলমান যারা অনুপ্রবেশ করে এই দেশে এসছেন, অর্থাৎ যাদের এই দেশের নাগরিক হওয়ার যোগ্যতা নেই, এমন অনুপ্রবেশকারীর সংখ্যা ভারত সরকারের পুরনো হিসেব অনুযায়ী কমপক্ষে 2 কোটি থেকে 2.5 কোটি। যারা ভারতের বিভিন্ন অংশে আছেন, আমাকে যেমন বিভিন্ন কাজের জন্য মুম্বাই, নয়ডা, দিল্লি, বেঙ্গালোর, ভারতের বহু জায়গায় আমাকে মোটামুটি নিয়মিত যেতে হয়। আমি জানি সেখানে বাড়িতে যারা কাজ করেন তাদের একটা হাউসমেট যাদেরকে বলা হয়, এই হাউসমেটদের একটা বড় অংশই হচ্ছে তারা কিন্তু জাতে মুসলিম, ধর্মে মুসলিম তারা, কিন্তু তারা তাদের মুসলিম নামটা বাদ দিয়ে হিন্দু বাড়িতে কাজ করতে এসছে হিন্দু নাম নিয়ে। এই যে কিছুদিন আগে যখন এসআইআর হচ্ছিল, এসআইআর প্রক্রিয়া যখন এখানে হচ্ছিল পশ্চিমবঙ্গে, তখন দেখা যাচ্ছিল যে অনেকের বাড়িতে কাজের লোক নেই। বিশেষত সল্টলেক নিউ টাউনে সল্টলেকে অনেক বস্তি খালি হয়ে যাওয়ার মতো হয়েছিল। তারা তাদের ওই ঝুপড়ির দরজায় তালা লাগিয়ে চলে গিয়েছিলেন। এরা কিন্তু সবাই হচ্ছেন, কারোর নাম সাফিনা, কারোর নাম আমিনা, কারোর নাম ওই ধরনের মুসলিম নাম, এবং তারা মুসলমান, কিন্তু তারা হয়তো মানুষের হিন্দুর বাড়িতে কাজ করছে রেনু নামে, হয়তো ইন্দিরা নামে, কিংবা এই ধরনের বিভিন্ন নামে। তো এদের একটা সংখ্যাটা কিন্তু প্রচুর। যেমনি বাংলাদেশে এখন মুসলিম নামের শেষে একটু হিন্দু নাম, যেটাকে যেমন আপনি অনেকেই, যেমন আমি একজন বিখ্যাত মানুষের রেজওয়ানা হোসেন, তার নামের শেষে আবার আছে বন্যা, এইরকম কিন্তু বহু মানুষের তাদের নামের সাথে ইসলামী বা আরবি নামের শেষে একটি হিন্দু নাম বা সংস্কৃত নাম বা বাংলা নাম তার সাথে যুক্ত আছে, সেটাতেই তাদের পরিচয়। আমি সল্টলেকে আমার বাড়িতে কাজ করতে এসছে, এমন অনেকেই তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে গিয়ে তারা বলছে যে আমি তো বললাম ক্যাশ দিতে পারবো না, তোমাদের টাকা দিচ্ছি, তোমাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছি, নইলে আমার কাছে টাকা নেই, এখন পরে আসবে। তখন তারা বলে ঠিক আছে, আপনি আমাদেরকে এতে পাঠিয়ে দিন, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন গুগল পে করে। এবার গুগল পে, হয়তো তার নাম বললো অরুণ, এবার অরুণ নামের পরে যখন গুগল পেতে তার নম্বর দেখলাম, সেখানে লেখা রয়েছে মোহাম্মদ অমুক হোসেন। এটা কি?
এবং কথাবার্তায় জানা গেল তাদের একটা বড় অংশই হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশের মানুষ ইত্যাদি, এবং তারা এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে এখানে রয়েছে। তো তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা আবার একটা পুরোহিতকে ধরে সার্টিফিকেটও নিতে পারেন। তো এই যে সার্টিফিকেটগুলো, এগুলো সেই জন্যেই পুরোহিতের ওপরে দায়িত্ব, একটা বড় দায়িত্ব আসছে তাদেরকে বলবার, যে ধর্মীয় প্রতিষ্ঠান তারা বলবে কোন ধর্মাচরণ করেন। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। ধরুন যে আমি মুসলিম পুরুষ, আপনারা জানেন তাদের সুন্নত হয়, সুন্নত হওয়ার পরে যেমন আমি বাংলাদেশের লিবারেশন ওয়ারের ওপরে আমি অনেক ছবি, অনেক কাহিনীর কথা জানি, যেখানে ওই পাকিস্তানি খান সেনা যাদেরকে বলা হতো পাকিস্তানি সেনা, তারা করতো কি, বাস থামিয়ে পুরুষদেরকে চেক করতো কার সুন্নত হয়েছে কার হয়নি, লুঙ্গি তুলে কিংবা কাপড় খুলে তাদেরকে চেক করে যদি দেখা যেত এটা মুসলমান নয়, তাদের অনেককে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এটা নিয়ে বহু নাটক, বহু সিনেমা, বহু উপন্যাস, গল্প আছে। তো এখানে মুসলিমদেরকে হয়তো দেখা গেল, সেই এখনো প্রবলেম তো আছে কোথায় জানেন, সেই লালন ফকিরের গানের মতো। লালন ফকির বলেছিলেন, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান, বামন চিনি পৈতার প্রমাণ, বামনি চিনি কিসে। তা আমি পুরুষদেরকে নয় সুন্নত হয়েছে কি না সেইটা দেখে বোঝা গেল এই মুসলিম না অমুসলিম। নারীদের ক্ষেত্রে কি হবে, নারীদের তো বোঝা যাবে না। তখন সেই সমস্ত ক্ষেত্রেও এই ব্যাপারগুলো আসে, যে তখন ওই যে তিনি কোন জায়গায় যাচ্ছেন, কোন ধর্মের সাথে মিশছেন, তার আচার আচরণ কি দেখলে কিন্তু বোঝা যায়, সামাজিক পরিচয়। তো এই সবগুলোই করা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যাতে এই মুসলিম সম্প্রদায়ের যারা অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে এসছে বাংলাদেশ থেকে, তারা যাতে এদেশের নাগরিকত্ব না পান, তার জন্যে এই পুরোহিতের বা ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেটের দরকার। আবার তারা যাতে কোনো রকম অপরাধিক কাজকর্ম না করতে পারেন এবং দুই নৌকায় পা দিয়ে যাতে না চলতে পারেন, অর্থাৎ ভারত বাংলাদেশ দুই দেশেরই অধিবাসী হয়ে দুই দেশের সুবিধা ভোগ করা, এটা যাতে না করতে হতে পারে, তার জন্যই এই দুটি বিশেষ নিয়ম সম্প্রতি চালু হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, সরকার একদিকে যেমন আইনের কড়াকড়ি বাড়িয়েছে পাসপোর্ট সারেন্ডারের মাধ্যমে, অন্যদিকে মানবিক দিক বিবেচনা করে প্রমাণের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এনেছে, সেটা হচ্ছে ধর্মীয় শংসাপত্রের মাধ্যমে। সব মিলিয়ে সিএএ এর এই নিয়মগুলো একদিকে যেমন জালিয়াতি বা দ্বৈত নাগরিকত্বকে রোধ করতে চায়, অন্যদিকে প্রকৃত আশ্রয় প্রার্থীদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার পথটিকে আরো সহজতর করে দেবে। আপনারা কি মনে করেন প্রিয় দর্শক, এই নিয়মগুলো কি সঠিক ভারসাম্য বজায় রেখে তৈরি হয়েছে, নাকি আপনাদের মনে আরো কোনো সংশয় আছে? কমেন্ট করে আমাদের জানান। আজকের ক্যালকাটা ডায়ালগস এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।